জানো বৌমারা, আজকে আমি ভীষণ খুশি। আমার দুটো বৌমা একসাথে গর্ভবতী। আমি যে কত আনন্দ পাচ্ছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ মা, আমরাও অনেক খুশি। হ্যাঁ বৌমা, এটা তো খুশিরই কথা। আর তাছাড়া আমি আনন্দ পাবো নাই বা কেন? আমার একসাথে দুটো নাতি হতে চলেছে। এর চেয়ে বড় আনন্দ আর কিছুই হতে পারে না। এ কি মা, আপনি কেমন করে জানলেন যে আপনার দুটো নাতি হবে? এমনও তো হতে পারে আপনার ঘরে দুটো নাতনি হলো। না বৌমা, এমন কথা বলো না। আমি নাতনি চাই না। আমার দুই বৌমা যেন দুটো পুত্র সন্তানের জন্ম দেয়। এছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই। মা, বললেই তো আর পুত্র সন্তানের জন্ম দেওয়া যায় না। সবকিছুই তো উপরওয়ালার হাতে। উপরওয়ালা যা চাইবেন তাই হবে। আমরা বললে তো আর আপনার জন্য পুত্র সন্তান এনে দিতে পারি না। দেখো বৌমা, এত কথা আমি শুনতে চাই না। আমি যখন বলেছি আমার পুত্র সন্তান চাই, তো পুত্র সন্তানই চাই। আমার যেন দুটো নাতি হয়। আর শোনো, দুজনকেই বলে রাখছি, ভালো করে শুনে রাখো। তোমাদের গর্ভকালীন অবস্থায় তোমাদের যত্নের কোনো ত্রুটি আমি রাখবো না। তোমাদের সংসারের কোনো কাজও করতে হবে না। বাড়ির সমস্ত কাজ আমি করব। তবে আমি কিন্তু নাতিই চাই। আর যদি নাতনি হয়, তাহলে কিন্তু সেই নাতনিকে আমি গ্রহণ করব না। এমনভাবেই বেশ কিছুদিন যেতে থাকে। এরপর একদিন রীতা দেবীর বড় বৌমা রান্না করতে বসলে তখনই রীতা দেবী বলেন, এ কি বৌমা, তুমি রান্না করতে বসেছো কেন? তোমাকে না বারবার বলেছি তোমরা এখন বিশ্রাম নাও। সব সময় তোমাদের বিশ্রামের প্রয়োজন। কাজ কাম তোমাদের করতে হবে না। বাড়ির কাজ করার জন্য আমি আছি। তোমরা বরং সারাদিন বিশ্রাম নাও। খাবার তোমাদের ঘরে রেখে এসেছি। আমার দুটো দুটো নাতি হতে চলেছে। আর তোমরা যদি এই সময়ে বাড়ির কাজ করতে থাকো, তাহলে আমার নাতিরা অনেক কষ্ট পাবে। এটা হতে দেওয়া যাবে না। তুমি যাও বৌমা, রান্নাটা আমি দেখে নিচ্ছি। কিছুক্ষণ পর রীতা দেবীর ছোট বৌমা যখন থালা বাসন পরিষ্কার করতে বসে, ঠিক তখনই, এ কি ছোট বৌমা, তোমাদের কি কানে কথা যায় না? আমি তো বারবার করে বলেইছি বাড়ির কোনো কাজে তোমরা হাত দেবে না। তোমরা এখন বিশ্রাম করবে, শুধুমাত্র বিশ্রাম। বাড়ির সমস্ত কাজ আমি করব। তোমাদের কাছে আর কিছুই চাওয়ার নেই আমার। শুধু এতটুকুই চাই, দুই বৌমা আমাকে দুই নাতি উপহার দাও। যাও যাও, তুমি এখান থেকে যাও। আমি কাজটা সেরে নিচ্ছি। কিছুদিনের মধ্যেই রীতা দেবীর ছোট বৌমা একটু অসুস্থ হয়ে পড়ে। এ কি ছোট, তোর শরীরটা খারাপ লাগছে? হ্যাঁ দিদি, শরীরটা একটু খারাপ লাগছে। আমার মনে হচ্ছে আমার একটু ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। হ্যাঁ রে ছোট, আমারও তাই মনে হচ্ছে। আমারও অনেক দিন থেকে যাওয়ার জন্য মনটা কেমন হচ্ছে। না জানি আমার গর্ভের সন্তান কেমন আছে। একটু যদি ডাক্তারের কাছ থেকে চেক আপ করে আসতে পারতাম, তাহলে একটু শান্তি পেতাম। হ্যাঁ দিদি, আমারও তো শরীরটা তেমন ভালো লাগছে না। আমারও তো ডাক্তারের কাছে যেতে হবে। চলো, বরং আমরা দুই যা একসাথে ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি। এ কি বৌমারা, তোমরা কোথায় যাচ্ছ? এই অসময়ে তোমাদের তো বিশ্রাম করার কথা। আর তোমরা এই সময় কোথায় যাচ্ছ শুনি? মা, ছোটর শরীরটা একটু খারাপ। ও ডাক্তারের কাছে চেক আপের জন্য যাবে বলছিল। আর তাছাড়া আমিও অনেকদিন থেকে চেক আপ করানোর জন্য অপেক্ষা করছিলাম। যেহেতু ছোট যাচ্ছে, তাই ভাবলাম ওর সাথে আমিও যাই। না না, তোমরা একলা যাবে মানে? এই সময় তোমাদের কত সাবধানে থাকতে হবে।
তোমরা এইভাবে একা একা যাবে, আমি তোমাদেরকে কোন ভরসায় ছাড়বো শুনি? চলো, তোমাদেরকে আমি নিয়ে যাই। না হলে কোনো অসুবিধা হলে তখন আমাকেই কপালে হাত দিতে হবে। আমি তোমাদের সাথে যাব। এরপর তারা একসঙ্গে ডাক্তারের কাছে যায়। এরপর ডাক্তার রীতা দেবীর দুই বৌমাকে চেক আপ করলেন এবং রীতা দেবীকে জানালেন রীতা দেবীর বড় বৌমার গর্ভে পুত্র সন্তান এবং রীতা দেবীর ছোট বৌমার গর্ভে কন্যা সন্তান। এ কথা শুনেই রীতা দেবীর মাথায় আকাশ ভেঙে পড়ল। না না না, আমি কত আশা করেছিলাম আমি একসাথে দুইটা নাতির মুখ দেখব, কিন্তু ছোট বৌমা আমার সমস্ত আশায় জল ঢেলে দিল। ওই জন্য বলি, ছোট বৌমা কেন সেদিন মুখে মুখে এত কথা বলছিল? আসলে ও আগে থেকেই জানতো ও একটা কন্যা সন্তান জন্ম দিতে চলেছে। আমি তো এসব মেনে নেব না। আমার পুত্র সন্তান চাই মানে পুত্র সন্তান চাই। এটা কি বলছেন মা? আমি যদি কন্যা সন্তানের জন্ম দিই তাহলে কি এমন ক্ষতি হবে বলুন তো? হ্যাঁ মা, ছোট তো ঠিক কথাই বলেছে। কন্যা সন্তান বা পুত্র সন্তান এগুলো আমাদের নিজের হাতে থাকে না, এগুলো উপরওয়ালার ইচ্ছা। উনি যাকে যেমন দেবেন তাকে তেমন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু এটাতে তো আমাদের কোনো হাত নেই। আপনি এমন করে ছোটকে বকবেন না মা। চুপ করো বড় বৌমা, আমার যা কথা বলার আমি ছোট বৌমার সাথে কথা বলে নিচ্ছি। তুমি যাও মা, গিয়ে বিশ্রাম করো। তুমি যদি বেশি কষ্ট পাও তাহলে তোমার থেকে বেশি কষ্ট আমার নাতি পাবে। মা, আমি কি এমন অপরাধ করেছি? আমার গর্ভে কন্যা সন্তান জন্ম নিচ্ছে, এটাই কি আমার অপরাধ? হ্যাঁ বৌমা, এটাই তোমার সব থেকে বড় অপরাধ। আমি তোমাদের প্রথম থেকেই বলে আসছি আমার পুত্র সন্তান চাই, কিন্তু তুমি তো পুত্র সন্তান জন্ম দিতে অক্ষম। তুমি তো কন্যা সন্তান জন্ম দিচ্ছ, আর এটাই হচ্ছে তোমার সব থেকে বড় অপরাধ। মা, আপনি যদি আমার গর্ভের কন্যা সন্তান জন্ম দেওয়াটাকে অপরাধ মনে করেন তাহলে ঠিক আছে, আমি এই অপরাধই করতে চাই। এই ছোট বউ, যাও গিয়ে রান্নাটা চাপিয়ে দাও। মা, আমার শরীরটা আজকে তেমন একটা ভালো লাগছে না, আর তাছাড়া দিনের পর দিন শরীরের কষ্টটাও বাড়ছে। আমি কেমন করে বসবো মা? আমি বসে রান্না করতে পারবো না, আমার খুবই কষ্ট হবে। দেখো বৌমা, তোমার কষ্ট হবে কি কি হবে তা দেখে আমার তো কোনো কাজ নেই বাবা। তুমি যাও, গিয়ে রান্নাটা করো। আমার বড় বৌমাকে সময় মতো খেতে দিতে হবে, তা না হলে আমার নাতিটা যে অনেক কষ্ট পাবে। তুমি যাও, গিয়ে রান্নাটা চাপিয়ে দাও। মা, আপনি যদি রান্নাটা আজকে একটু করে নিতেন তাহলে হয়তো অনেক ভালো হতো। আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো নয়। দেখো বৌমা, অমন শরীর ভালো না রাখাই ঠিক আছে। যে গর্ভে তোমার কন্যা সন্তান আছে সেই গর্ভের আবার বিশ্রামের কোনো প্রয়োজন নেই। যাও যাও, তোমার অত কথা শুনে আমার কোনো কাজ নেই বাবা। তুমি যাও, গিয়ে রান্নাটা বসিয়ে দাও। বৌমা, যাও, পুকুর পাড়ে যাও, গিয়ে এক কলসি জল নিয়ে আসো। আর বাড়িতে কিছু জামা কাপড় ময়লা হয়েছে, সেই সব জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে দাও। মা, আমি এখন পুকুর পাড়ে জল আনতে যাব? আপনি কেমন করে বললেন মা? আমার শরীরের অবস্থা ভালো নেই, আর আপনি আমাকে জল আনতে পুকুর পাড়ে যেতে বলছেন? হ্যাঁ, জল আনতে পুকুর পাড়ে যেতে বলেছি। তা কি হয়েছে? আমি কি বড় অপরাধ করে ফেলেছি নাকি? না মা, আপনি অপরাধ করবেন কেন? যত অপরাধ তো আমি করেছি, কারণ আমার গর্ভে কন্যা সন্তান জন্ম নিচ্ছে, তাই বড় অপরাধটাই আমার। হ্যাঁ বৌমা, তাহলে ঠিকই বুঝেছো, তোমারই বড় অপরাধ। তুমি যদি
আজ পুত্র সন্তানের জন্ম দিতে, তাহলে আমি অনেক খুশি হতাম। কিন্তু তুমি আমাকে হতাশ করেছো। কন্যা সন্তানের জন্ম দিতে চলেছো, তাই বাড়ির সমস্ত কাজ তোমাকেই করতে হবে। মা, আমিও যেমন বাচ্চার জন্ম দিতে চলেছি, দিদিও বাচ্চার জন্ম দিতে চলেছে। দিদিকে তুমি সব সময় বিশ্রামে রাখো, আর আমাকে সব সময় কাজের মধ্যে কেন রাখো মা? কেন? আমার কি বিশ্রামের প্রয়োজন নেই? আমি কি বিশ্রাম নিতে পারি না? তোমার আবার কিসের বিশ্রাম? দরকার নেই বিশ্রাম নেওয়ার। বাড়ির সমস্ত কাজ তুমি করবে। ঠিক আছে, মানছি, বাড়ির সমস্ত কাজ আমি করব। কিন্তু আপনিও তো আমাকে একটু সাহায্য করতে পারেন। আপনি আমাকে সাহায্য করলে কাজগুলো অনেক সহজ হয়ে যেত। আমারও তো কষ্ট হয় মা, এমন সময়ে একটু বিশ্রামের প্রয়োজন। কিন্তু কিন্তু আমি তো তা পারি না মা। না, তোমার বিশ্রাম নেওয়ার কোনো দরকার নেই। তোমাকে যে কথা বলেছি সেই কথাটাই শোনো। যাও, গিয়ে পুকুর পাড় থেকে জল নিয়ে আসো, আর কিছু কাপড় চোপড় পরিষ্কার করে এসো। এ কি বৌদি, তুমি এই সময়ে জামা কাপড় পরিষ্কার করতে বসেছো? তোমার কষ্ট হয় না? না না, আমার কষ্ট হয় না। আরে বাড়িতে জামা কাপড়গুলো অনেক ময়লা হয়েছে তো, তাই পরিষ্কার করতে এনেছি। সবই তো বুঝলাম, কিন্তু তোমার বড় যাকে তো দেখি না বাড়ির কোনো কাজ করতে। বাড়ির সব কাজ তো তোমাকেই করতে হয়। না না, বিষয়টা এমন না। আসলে দিদি এই কাজগুলো করতে পারে না, তাই দিদি বাড়িতে থাকে আর কাজগুলো আমি করি। না না বৌদি, তুমি যতই চাপা দেওয়ার চেষ্টা করো না কেন, আমরা তো জানি তুমি কন্যা সন্তান জন্ম দিচ্ছ বলে তোমার শাশুড়ি তোমার সঙ্গে এইসব ইচ্ছা করেই করছে। আর তোমার যা পুত্র সন্তানের জন্ম দিচ্ছে, তাই তোমার যাকে সবসময় বিশ্রামে রেখেছে। না না দিদি, তুমি ভুল ভাবছো। আমার শাশুড়ি তেমন মানুষ নন, উনি অনেক ভালো মানুষ। আসলে ওনার বয়স হয়েছে তো, তাই এই কাজগুলো উনি করতে পারেন না, ওই জন্য করতে এসেছি আর কি। কিন্তু তোমার তো একটু সাহায্যের প্রয়োজন আছে। আর তাছাড়া তুমি 9 মাসের গর্ভবতী। এই সময় যদি তুমি এমন কাজ করো, তাহলে তোমার যদি কোনো বিপদ ঘটে, তুমি বুঝতে পারছো এই জিনিসটা তোমার জন্য কতটা ক্ষতির? হ্যাঁ দিদি, সবই বুঝতে পারি, কিন্তু কি করব বলো? বাড়ির কাজ বাড়ির বউকেই তো করতে হবে। তা যা বলেছ, তুমি বড্ড ভালো মানুষ দিদি, কিন্তু এই ভালো মানুষের সুযোগ যেন কেউ না নেয়। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। কি গো, তোমার মন খারাপ? কিছু কি হয়েছে? না না, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি বললে কি হবে? আমি তো সবই দেখতে পাচ্ছি। আমার বৌদি সব সময় শুয়ে বসে শরীরটাকে বিশ্রামে রেখেছে, আর তোমাকে বাড়ির সমস্ত কাজ মা ইচ্ছা করেই তোমাকে দিয়ে করাচ্ছে। কি করব বলো? আমি যে কন্যা সন্তানের জন্ম দিচ্ছি, আর এটাই আমাদের সব থেকে বড় অপরাধ। কে বলেছে এটা অপরাধ? কন্যা সন্তানের পিতা হব আমি, এর থেকে খুশি তো আর কিছুই হতে পারে না। মা যাই বলুক, আমি তো খুবই খুশি। এটাই তো তোমার কাছে অনেক, তাই না? হ্যাঁ গো, তুমি খুশি আছো বলেই তো মনটা দিন শেষে অনেক শান্তি পায়। কিন্তু মা যে এই জিনিসটা বোঝে না। মা শুধুমাত্র চায় নাতি। আচ্ছা বলো, নাতি বা নাতনি এগুলো কি আমাদের ইচ্ছা? উপরওয়ালা যাকে খুশি হয়ে যেটা দেবেন, আমাদেরকে তো খুশি মনে সেটাই গ্রহণ করতে হবে। কিন্তু কিন্তু তোমার মা এগুলো কিছুই বোঝে না। তোমার মা শুধু চায় নাতি। হ্যাঁ গো, মা তো চায়, কিন্তু কি করব বলো? মায়ের উপরে তো কথা বলতে পারি না। মায়ের বয়স হয়েছে। হ্যাঁ, মায়ের উপরে আমিও কথা বলতে পারি না, কিন্তু কি আর করার, কপালে যা আছে তাই হবে। তবে আমি এতটুকুই চাই, আমার সন্তান যেন সুস্থ স্বাভাবিকভাবে এই দুনিয়ার মুখ দেখে। এছাড়া আর কিছুই চাই না। মা হয়তো আজ অখুশি আমার উপরে, কিন্তু একদিন তুমি দেখে নিও, মা অনেক খুশি হবে এবং নাতনিকে নিয়ে
অনেক গর্ব করবে। এমনভাবে দেখতে দেখতে 5 বছর কেটে যায়। রীতা দেবীর বড় বৌমা পুত্র সন্তানের মা হয় এবং ছোট বৌমা কন্যা সন্তানের মা হয়। এ কি, তুই আমার বলে হাত দিয়েছিস কেন? তোর এত বড় সাহস! দাদা, আমি তো এমন কোনো কিছুই করিনি। আমি তো শুধুমাত্র তোমার বলে হাত দিয়েছি। এটাতে আমি কি এমন অপরাধ করেছি দাদা? তুই অপরাধ করিসনি মানে আমার শখের এই বলটাতে তুই হাত দিয়েছিস? দাঁড়া, আমি এক্ষুনি ঠাকুমার কাছে যাব। না দাদা, ঠাকুমার কাছে যেও না। ঠাকুমা শুনলে এক্ষুনি আমাকে অনেক বকাঝকা করবে। হ্যাঁ রে, এটাই তো আমি চাই, যে তোকে বেশি করে বকুক। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি ডাকছি। দাদু ভাই, তোমাকে আর ডাকতে হবে না, আমি এসে গেছি। এই, তুই আমার নাতির বলে হাত দিয়েছিস কেন? তোর কত বড় সাহস! তোকে না বলেছি আমার নাতির আশেপাশেও ঘুরঘুর করবি না, সব সময় তোর মায়ের কাছেই থাকবি, আর তুই কি না আমার নাতির বলে হাত দিয়েছিস? ঠাকুমা, এমন করে বলো না। আমরা সারাদিন মায়ের কাছে থাকতে আর ভালো লাগে না। আমারও তো একটু খেলতে মন চায়। বাইরেও তো তুমি আমাকে যেতে দাও না। শুধুমাত্র শুভ দাদার সাথেই একটু খেলতে পারি। তাও যদি তোমরা আমাকে বারণ করো, তাহলে আমি কোথায় যাব ঠাকুমা? কোথায় যাবি সেটা তুই দেখে নে। তুই আমার নাতির জিনিসের দিকে চোখ তুলেও তাকাবি না। ঠাকুমা, তুমি তো শুভ দাদার জন্য কত কিছুই কিনে দাও, কিন্তু আজ পর্যন্ত তুমি আমাকে একটা জিনিসও কিনে দাওনি। সেদিন তোমার কাছে কত আবদার করলাম, আমাকে একটা পুতুল কিনে দাও, কিন্তু তুমি আমাকে কিছুই কিনে দাওনি ঠাকুমা। তুই মেয়ে মানুষ, তোর আবার খেলনা কিসের রে? যা যা, মায়ের সাথে হাতে হাতে কাজ কর, রান্না বান্না বাড়ির কাজগুলোকে ভালো করে শিখে নে। এইগুলোই হচ্ছে তোর কাজ। আমার নাতিকে আমি ভালো রাখলে আমার নাতি আমাদেরকে দেখবে, বড় হয়ে আমার নাতি আমাদের মুখ উজ্জ্বল করবে। মা জানো, আজকে আজকে শুভ দাদার বলটা নিয়েছিলাম বলে শুভ দাদা আমাকে কতই বকাঝকা করেছে। কেন মা, আমি কি ভুল করেছি? শুধুই তো শুভ দাদার বলটা একটু নিয়েছি। মারে, তুই কেন ওদের কাছে গিয়েছিস? শুভর বলে হাত দেওয়ার কি দরকার ছিল মা? আমার সামর্থ্য অনুযায়ী আমি তোকে যেটা কিনে দেব তুই সেটা নিয়েই খেলা করবি মা। শুভর জিনিসে হাত দেওয়ার তোর কোনো দরকার নেই। মা, তুমি আমাকে কবে থেকে কিনে দেবে করছো? কই, আজও পর্যন্ত আমার একটাও কিছুই কিনে দাওনি। আমার তো খেলা করার কিছুই নেই মা, আমি কি নিয়ে খেলবো? কষ্ট পাস না মা, আমি তোকে কথা দিচ্ছি, আমি আজই তোকে একটা পুতুল কিনে দেব। তোর শুভ দাদার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুই সারাদিন পুতুলটা নিয়ে খেলবি। তাই মা, তাহলে তো খুবই মজা হবে। তুমি আমাকে একটা পুতুল কিনে দিলে আমি সারাদিন সেই পুতুল নিয়েই খেলা করব। শোনো ছোট বৌমা, তোমাকে বারবার করে বলছি মেয়েটাকে সামলে রাখো, ও যেন আমার নাতির ধারে কাছেও না আসে, বুঝেছো? মা, আমার মেয়েটা কি দোষ করেছে মা? তুমি এখনো জানো না তোমার মেয়ে কি দোষ করেছে? তুমি তো ভালো করেই জানো আমি নাতনি একদম পছন্দ করি না। তুমি জেনে শুনে সেই নাতনি জন্ম দিয়েছো। তোমাকে বারবার বলেছিলাম এই সন্তান নষ্ট করে দাও, তা সত্ত্বেও তুমি তাকে দুনিয়ায় এনেছো। এইবার এইবার তুমি দায়ভার নাও বৌমা। মা, আমি আমার মেয়েকে জন্ম দেওয়াতে যদি এতই বড় অপরাধ করে থাকি, তাহলে সেই অপরাধের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। আমি আর আমার মেয়েকে নিয়ে এই বাড়িতে থাকতে পারছি না, আর মানিয়ে নিতে পারছি না মা। চোখের সামনে দুটো বাচ্চা মানুষ হচ্ছে, আপনি একটা বাচ্চাকে একরকম ভাবে মানুষ করছেন,
আর একটা বাচ্চাকে অন্যরকম। এটা দেখে আমি আর মানতে পারছি না মা। হ্যাঁ বাপু, তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? তা যাও, যেখানে দু চোখ চাই সেখানেই চলে যাও। একটা মেয়ে সন্তানের মা হয়ে এত অহংকার কিসের, হ্যাঁ? না মা, এটা আমার অহংকার না, এটা মনের গভীর কষ্ট থেকে কথাটা বলছি। আমি আর আমার মেয়ের জন্য কষ্ট সহ্য করতে পারছি না। সে তো কিছু আবদার করেনি মা। একটা মা হয়ে কেমন করে মেয়ের এই কষ্ট সহ্য করতে পারে বলুন তো মা? আজ থেকে আমার মেয়ের দায়িত্ব, ভরণ পোষণ, খরচ কোনো কিছুই আপনাদেরকে নিতে হবে না। আপনি বরং আপনার নাতিকে ভালো রাখুন, নাতির দিকে খেয়াল রাখুন। আমি আজই আমার মেয়েকে নিয়ে চলে যাব। কিছু হোক আর না হোক, আমার মেয়েটাকে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে দিতে পারবো। এর চেয়ে শান্তি আমি আর কোথাও পাবো না। হ্যাঁ, যাও যাও, এত রাগ ভালো নয়। এরপর রীতা দেবীর ছোট বৌমা এবং নাতনি বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যায়। এমনভাবে 20 বছর কেটে যায়। বাবা শুভ, শোন না বাবা। কি হয়েছে? তাড়াতাড়ি বলো, আমার এখন দাঁড়ানোর সময় নেই। বাবা রে, আমার শরীরটা খুব খারাপ লাগছে রে বাবা। আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি? সব সময় শুধু ওষুধ আর ডাক্তার, এই দিয়েই তোমার জীবন। কেন ঠাকুমা, 2-4 দিন কি ওষুধ ছাড়া থাকা যায় না? না রে বাবা, আমার ওষুধ না হলে যে আমি বাঁচবো না। আমার শরীর অনেক খারাপ, আর বয়সও হয়েছে বাবা। আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চল না। ডাক্তারের কাছে নিয়ে যাবি যাবি করে এই তো 2 মাস হয়ে গেল বাবা। হ্যাঁ ঠাকুমা, 2 মাস কেন, তুমি আরো 4 মাস অপেক্ষা করো। এত ঘন ঘন তোমাকে চিকিৎসা করালে আমি যে ফকির হয়ে যাব। আর তাছাড়া তুমি তো এমনি 2 দিন পরে মরে যাবে। তোমার চিকিৎসা করে আমার কি লাভ বলো তো? বাবারে, তোর বাপ মাটা অকালেই মরে গেছে। আমি এখন তোর কাছেই থাকি বাবা। আমাকে যদি তুই না দেখাশোনা করিস তাহলে কে করবে বাবা? আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চল না বাবা। হ্যাঁ ঠাকুমা, তোমার ভার আমি বহন করতে পারছি না আর। তুমি বরং এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাও। তোমার ভার বহন করতে করতে আমি যে নিঃস্ব হয়ে যাচ্ছি। এ কি বাবা, শুভ, তুই এমন কথা বলছিস? আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব বাবা? কোথায় যাব মানে? তোমার যেখানে যেতে ইচ্ছে হয় তুমি সেখানেই যাও, কিন্তু আমি তোমাকে আর রাখতে পারবো না। আর সামনে আমি বিয়ে করতে চলেছি। আমার বউ এসে যদি তোমাকে দেখে তাহলে সে সংসার করতে রাজি হবে না ঠাকুমা। তুমি কেন বুঝতে পারছো না? আমার বউ অনেক বড় ঘরের শিক্ষিত মেয়ে, আর সে যদি এসে তোমার শরীর খারাপ, তোমার ভার বহন করতে হয়, তাহলে সে অমত প্রকাশ করবে। ঠাকুমা, তুমি বরং তার আগে এখান থেকে চলে যাও। শুভ, তুই এমন করে বলছিস বাবা? ছোট থেকে আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছি। তোর বাপ মা অকালে মরে গিয়েছে, আর তুই কিনা আমাকে এমন কথা বলছিস বাবা? হ্যাঁ ঠাকুমা, আমি বলতে বাধ্য হচ্ছি। তোমাকে এই বাড়ি থেকে না বের করে দিলে আমার প্রেমিকা এই বাড়িতে আসবে না। আর এই কথাটা আমি অনেক দিন থেকে তোমাকে বলবো বলবো ভাবছি, কিন্তু বলার সুযোগই হচ্ছিল না। আজ বলেই দিলাম, তুমি চলে যাও ঠাকুমা, তোমাকে আমি রাখতে পারবো না। না রে বাবা, আমাকে ডাক্তার দেখাতে হবে না। এই বাড়িতে একটা কোণে আমাকে রেখে দে বাবা। আমি তোমাকে বলেছি মানে তোমাকে এই বাড়ি ছেড়ে যেতেই হবে। এরপরে রীতা দেবী তার ছোট বৌমার কাছে চলে আসে। এ কি মা, আপনি এখানে? আপনি কি কিছু বলবেন? আর এত বছর পরে যে আপনি আমাদের কাছে? আসলে বৌমা,
আমাকে একটু তোমাদের কাছে থাকতে দেবে মা? কেন মা, আমাদের কাছে থাকতে এসেছেন? আপনার নাতির কাছে থাকলেন না? বৌমা, আমার নাতি আমাকে ওই বাড়ি ছেড়ে বের করে দিয়েছে। শুধুমাত্র একটু চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছিলাম, কিন্তু আমার শুভ নাকি বিয়ে করবে অনেক ধনী মেয়ের সাথে, আর সেই মেয়ে নাকি আমাকে বাড়িতে রাখলে বিয়েই করবে না, তাই আমাকে বের করে দিল। বৌমা, আমাকে এখানে থাকতে দেবে মা? আপনি ছোট থেকে নাতিকে এত ভালোবাসা দিয়ে মানুষ করলেন, আর সেই নাতি আপনাকে দেখলো না মা? আমার মেয়েটার উপরে আপনি কতই না অবিচার করেছেন। শুধু আমার মেয়ে না, গর্ভকালীন অবস্থায় আমার উপরেও কম নির্যাতন আপনি করেননি। আর সেই দিন শেষে আমাদের কাছেই আপনি আশ্রয় নিতে এসেছেন। মা, ঠাকুমাকে এমন করে বলো না মা। ঠাকুমা অনেক কষ্ট পেয়ে তবেই আমাদের কাছে এসেছে। মা, তুমি এমন করে আর বলো না। তৃষা, আমার তৃষা মা, আমাকে ক্ষমা করে দে। তোর মন মানসিকতা খুবই ভালো। আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দে। না ঠাকুমা, ক্ষমা চাওয়ার কিছুই নেই। আমি ভাবতাম আমার নাতি আমাকে বৃদ্ধকালে দেখবে, কিন্তু না, আমি সম্পূর্ণ ভুল ছিলাম। আমার নাতনির কাছেই আমাকে ঠাঁই নিতে হলো। ঠিক আছে মা, আপনি আজ থেকে আমাদের সাথেই থাকুন। হ্যাঁ ঠাকুমা, তোমার সমস্ত চিকিৎসা দেখভাল আমরাই করব। আমি একটা ভালো কাজ করি ঠাকুমা, আমাদের খাওয়া পড়া মাখাতে কোনো অসুবিধা হবে না। এরপর থেকেই রীতা দেবী নিজের ভুল বুঝতে পেরে তার ছোট বৌমা এবং নাতনির সাথে তাদের বাড়িতে থাকতে লাগলো।